থ্যাংক ইউ বসেন। সো আমরা বলছি আজকে আমাদের টপিক মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিং মিক্স। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু না, আমরা মেন টপিকস মেইনলি বলতেছি মার্কেটিং মিক্স, বাট এটা একটু বলে যাচ্ছে আর কি। আপনি ফিলিপ কটলারের বইতে গেলে এগুলো আছে, যেহেতু আপনি মনে করবেন এগুলো আমরা পড়ি নাই। সো আমরা একটু বলে যাচ্ছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে হচ্ছে কৌশলগত পরিকল্পনা। প্রতিনিয়ত আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। এনভায়রনমেন্ট চেঞ্জ বলতে আমরা যদি সামগ্রিক এনভায়রনমেন্টের কথা বলি, এটাও চেঞ্জ হয়। তাহলে বিজনেস পরিবেশও চেঞ্জ হয় না, ব্যবসায়িক পরিবেশ বা মার্কেটিং এনভায়রনমেন্টে তো চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার যে ক্যাপাবিলিটিস আছে এটির সাথে খাপ খাইয়ে আপনাকে ব্যবসা করতে হয়। এই আইডিয়াকে বলে কৌশলগত পরিকল্পনা। আমরা যদি ইংলিশটা একটু দেখি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ ডেভেলপিং অ্যান্ড মেইনটেইনিং এ স্ট্র্যাটেজিক ফিট between the organization's goals and capabilities and its changing marketing opportunities. মার্কেটিংয়ের সুযোগ চেঞ্জ হয় না, মনে করেন গভর্নমেন্ট কোনো একটা নিয়ম নীতি করলো, এর কারণে ব্যবসার সুযোগ বাড়ে অথবা কমে, এমনটা তো হয়। শুধু গভর্নমেন্ট রেগুলেশনস না, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে ব্যবসায়িক সুযোগ চেঞ্জ হয়। যেমন মনে করেন গত বছর যখন বন্যা হয়েছিল, ওখানে যারা লাক্সারি গুডস বিক্রি করতো তাদের ব্যবসার সুযোগ কমছে না বাড়ছে? কমছে, খুব স্বাভাবিক, পরিবেশের কারণে কমছে। সো এইটাকে আমরা বলতেছি যে আমাদের কোনো একটা নির্দিষ্ট পরিবেশ চেঞ্জের কারণে আমাদের যে মার্কেটিং অপরচুনিটিস আছে, এটাকে আমাদের ব্যবসায় আমাদের যে প্রতিষ্ঠান, এটার তো শর্ট অ্যানালাইসিস আমরা সামনে পড়বো। শর্ট অ্যানালাইসিস আমাদের কিছু ক্যাপাবিলিটিস থাকে, কিছু দুর্বলতা থাকে এর সাথে একটা ফিট করা, যে স্ট্র্যাটেজিক ফিট, যে আমরা এই পরিবেশে এরকম ব্যবসাটা করতে পারি বেস্ট ওয়েতে, এটিকে আমরা বলতেছি কৌশলগত পরিকল্পনা। এটা হলো এই স্টেপগুলোতে করা হয়, স্টেপস ইন স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এখানে কিছু শব্দ আপনার পরিচিত। নাম্বার 1 আছে কোম্পানির মিশন ঠিক করা, নাম্বার 2 অবজেক্টিভস অ্যান্ড গোল সেট করা, নাম্বার 3 বিজনেস পোর্টফোলিও অ্যাকম্পানি করা, ডিজাইন করা, অ্যান্ড ফাইনালি মার্কেটিং অ্যান্ড আদার ফাংশনাল স্ট্র্যাটেজি নেওয়া। সো আমরা বলি না ভিশন, মিশন, অবজেক্টিভস, গোলস, এগুলো হয়তো যারা মার্কেটিং অ্যান্ড সেলসে আছেন তারা খুব ভালো বোঝেন। আমরা যখন ব্রডার সেন্সে কোনো কিছু বলি, আগামী 50-100 বছরের কথা বলি, এটাকে আমরা বলি ভিশন, যে আমাদের ভিশন কি, আমরা আগামী 50 বছর কী চাই। যেমন আমরা বলি ভিশন 2041 বা ভিশন 2025। যখন আমরা এটাকে একটু মিড রেঞ্জে নিয়ে আসি, 10-15 বছরে কী চাই, এটাকে বলে মিশন, যে আমাদের মিশন কি। যে মিশন আসলে কোম্পানির এমপ্লয়ীদেরকে মোটিভেট করে কোনো কিছু করতে বা কন্টিনিউ করতে। আমরা বলি আমাদের মিশন এটা, আমরা এটা তৈরি করতে আগামী 10 বছর আমরা এখানে দেখতে চাই নিজেদেরকে, দ্যাট ইজ মিশন। এর বাইরে যখন আমরা আগামী 1 বছরে কী অর্জন করতে চাই, এক যে মার্কেটিং ম্যানেজার, একটা রিজিওনাল ম্যানেজার কতটুকু তার টার্গেট অর্জন করতে পারলো, এগুলোকে আমরা বলি অবজেক্টিভস অ্যান্ড গোলস। আমরা যখন 2-1 বছরের মধ্যে আসি এটাকে বলি অবজেক্টিভস, যখন 6 মাসে, 3 মাসে, 1 মাসে ভাগ করে ফেলি এটাকে বলি আপনার গোল। আপনার গোল হচ্ছে আগামী 1 মাসে আপনি 5% সেল ইনক্রিজ করবেন, এটা গোল। এভাবে অনেকের গোল তৈরি হয়ে অবজেক্টিভস হয়, এর উপরে মিশন হয়, তারপরে ভিশন হয়। সো আমরা যদি ব্রডার সেন্সে করে বলি, ধাপ অনুযায়ী প্রথমে গোল, তারপর অবজেক্টিভস, তারপরে মিশন, তারপর ভিশন। সো ব্যাপারটা এরকমই। দেন আছে বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও বলতে আসলে যেটা মিন করে সেটা হচ্ছে যে বিজনেসকে সাজিয়ে গুছিয়ে রাখা। যাদের শেয়ার বাজার ইনভেস্টমেন্ট আছে তারা আইডিয়াটা বোঝেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। বা কসমেটিক্স পোর্টফোলিও বোঝেন কিনা, আপনার বাসায় ওয়াইফ বা বোনেরা, মায়েরা দেখবেন ড্রেসিং টেবিলে কসমেটিক্সগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে, এটাকে বলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। অর্থাৎ আমার যা কিছু আছে এগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে রাখলাম। সো আপনার বোন কিন্তু বলে দেবে আগামী মাসে তার কোনটা লাগবে, কারণ সাজানোর কারণে সে জানে কোনটা শেষ হয়ে যাচ্ছে। যেমন শীত আসতেছে, সে জানে কি কি লাগবে, গত বছরে কি কি আছে যেটা ইউজ করা যাবে, মেয়াদ আছে। এই যে সাজিয়ে রাখলে আপনি দ্রুত বলতে পারবেন কোনটা লাগবে, কোনটা লাগবে না, কোনটা অ্যাভেলেবেল। যদি সাজানো না থাকে আপনি কিন্তু বলতে পারবেন না কী লাগবে, কী লাগবে না, আপনাকে দেখতে হবে পুরোটা এলোমেলো করে। সো বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে আমার যতগুলো বিজনেস আছে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখা। মনে করেন যে কোনো একটা গ্রুপ অফ কোম্পানিতে অনেকগুলো তো সিস্টেম কনসার্ন থাকে, তো কোন বিজনেসে এখন ইনভেস্টমেন্ট করবে, কোন বিজনেসে করবে না, এইটা যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে তার বিজনেস তো সাজানো লাগবে, যে কোথায় লাভ বেশি হচ্ছে, কোথায় লস বেশি হচ্ছে, কোথার গ্রোথ ভালো, কোথাকার গ্রোথ কম, এটা তো জানতে হবে। এই আইডিয়াকে বলে বিজনেস পোর্টফোলিও। দ্যাট মিনস দ্য কালেকশন অফ বিজনেস অ্যান্ড প্রোডাক্টস দ্যাট মেক আপ দ্য কোম্পানি। সো বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে কোনো একটা কোম্পানিকে যতগুলো বিজনেস বা প্রোডাক্ট মিলে তৈরি করা হয়েছে তার সাজানো গোছানো একটা রূপ। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে আমরা বলতেছি ESPN ব্র্যান্ড পোর্টফোলিও কনসিস্ট অফ মোর দ্যান 50 বিজনেস এন্টিটি। ESPN আমরা যে খেলা দেখি, ক্রিকেট খেলাগুলো, ESPN চ্যানেল, ওদের 50টার বেশি ব্যবসা আছে। এই যে 50টা ব্যবসাকে তারা সাজিয়ে গুছিয়ে রাখছে ESPN নামে, সবগুলো ESPN। সো এটাকে আমরা বলতেছি বিজনেস পোর্টফোলিও। যেমন আমরা আকিস গ্রুপ, যদি আকিস গ্রুপ এখন অনেক ভাগ হয়ে গেছে,
আকিজ গ্রুপের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট হয়েছে এখন আকিজ বশির গ্রুপ সম্ভবত। আবার আকিজ ওনার ছেলে বশির, ওই যে উপদেষ্টা হয়েছে সম্ভবত বশির সাহেব, ওনারটা প্রমিনেন্ট হয়েছে। বাকিগুলোও আছে অনেকগুলো ব্যবসা ওনার। আর একটা আছে আফিল সাহেবের মনে হয়, ওনারটাও ভালো। যাক আমরা অন্যটা আসি, বসুন্ধরা গ্রুপে মনে করেন এখনো ভাগটা হয়নি। তো বসুন্ধরা গ্রুপে অনেকগুলো বিজনেস আছে না, তো মনে করেন এই বসুন্ধরা বিজনেসের যতগুলো ব্যবসা আছে সবগুলো সাজানো গোছানো, অর্থাৎ আমরা জানতেছি কোনটার পোর্টফোলিও কীরকম, কোনটায় লাভ হচ্ছে কোনটায় লস হচ্ছে, কোথাকার মার্কেট শেয়ার কেমন, এই ইন্ডাস্ট্রিতে আমাদের যে বিজনেসটা আছে এই ইন্ডাস্ট্রির গ্রোথ কেমন, গ্রোথকে হায়ার নাকি লোয়ার, এগুলো যে আমরা বুঝতে পারি এটাকে বলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আমরা সামনে এটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো। এখানে পোর্টফোলিও অ্যানালাইসিস আমরা একটা ওয়ার্ড বলতেছি, এটা হচ্ছে SBU, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। ওটা একটু মনে রাখেন MCQর জন্য, SBUর ফুল মিনিংটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, কৌশলগত ব্যবসায়িক ইউনিট। সো আইডিয়াটা কেমন, আইডিয়াটা আমরা বলতেছি যে SBU ক্যান বি এ কোম্পানি ডিভিশন, এ প্রোডাক্ট লাইন উইথ এ ডিভিশন অর সামটাইমস এ সিঙ্গেল প্রোডাক্ট আর ব্র্যান্ড। যেটা আমরা একটু আগেই বলতেছিলাম, যে কোনো একটা বড় ইন্ডাস্ট্রিজ, সাপোজ বড় একটা গ্রুপ অফ কোম্পানিজ, অনেকগুলো ব্যবসা থাকে। এই কোম্পানি এক একটা ইন্ডাস্ট্রিকে বা এক একটা ইউনিটকে একটা SBU বলতে পারে, অথবা একটা ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো ইউনিট থাকে, এগুলোকে একটা স্ট্র্যাটেজিক বিজনেস বলতে পারে। যেমন নাম করা একটা ব্র্যান্ড হইতে পারে, মনে করেন হারপিক। হারপিক ইটসেলফ একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট পারে, যে শুধু যেখানে হারপিক তৈরি সেটাই আমাদের একটা SBU। বা মনে করেন স্কোয়ার গ্রুপের টয়লেটরিজ সেকশন আছে না, টয়লেটরিজ সেকশন একটা ওদের জন্য SBU। এরকম মনে করেন স্কোয়ারের 7টা সেকশন আছে, সো তারা 7টা SBU বলতে পারে। মনে করেন 7টা বিজনেস ক্যাটাগরি আছে, এখান থেকে তাদের 15টা বিজনেস SBU আছে, কুড বি। আইডিয়াটা কেমন, আইডিয়াটা আমরা বলতেছি কোম্পানির নিজস্ব একটা ডিভিশন একটা SBU হইতে পারে, কোম্পানি একটা নির্দিষ্ট প্রোডাক্ট লাইন হইতে পারে, অথবা একটা সিঙ্গেল প্রোডাক্ট বা ব্র্যান্ডও SBU হইতে পারে। প্রোডাক্ট লাইন মানে বুঝি তো, গতদিন মানে বলতেছিলাম, প্রোডাক্ট লাইন মানে একটা নির্দিষ্ট ক্যাটাগরির যত ধরনের প্রোডাক্ট আছে এটাকে বলে প্রোডাক্ট লাইন। যেমন আমরা যদি বলি ইউনিলিভারের প্রোডাক্ট লাইন, একটা হচ্ছে সোপ একটা প্রোডাক্ট লাইন, এখানে লাক্স আছে, লাইফবয় আছে, ডাব আছে, কিন্তু সোপ একটা প্রোডাক্ট লাইন। শ্যাম্পু একটা প্রোডাক্ট লাইন, এর আন্ডার অনেক ধরনের শ্যাম্পু আছে। মনে করেন বিউটি ক্রিম একটা প্রোডাক্ট লাইন। সো এরকম যে কোনো একটা আইডিয়াকে আমরা বলতেছি SBU। জেনারেলি যেটা হয়, একটা গ্রুপ অফ কোম্পানি বা একটা বড় কোম্পানি যেটা করে, তো যত ধরনের বিজনেস থাকে প্রত্যেকটাকে এক একটা SBU বলে। মনে করেন কসমেটিক্স একটা SBU, লাক্সারি প্রোডাক্ট আছে একটা SBU, ফার্নিচার আছে এটা একটা SBU, এভাবে হিসাব করে আর কি ব্যাপারটা। এই আইডিয়াটা কেন লাগবে আমরা একটু পরের সেকশনে যাচ্ছি। দ্য BCG গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট এবং আপনার জন্য হয়তো কাজে দিবে প্র্যাকটিক্যালি। BCG মানে হচ্ছে বোস্টন কনসাল্টিং গ্রুপ। বোস্টন শহরে কিছু পণ্ডিত ব্যক্তি এই গ্রাফটা বা এই ফিগারটা তৈরি করেছেন চারটা, এই জন্য এটাকে বলা হয় BCG গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স। গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স বলতে আমরা একটু আগে যে আইডিয়াটা বলতেছিলাম SBU। সো আমরা যদি একটা প্রতিষ্ঠানের টোটাল SBUকে ভাগ করি, এই 4 ভাগে ভাগ করতে পারি। এই 4 ভাগে এই কারণে ভাগ করতে পারি, এর উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীতে কোথায় ইনভেস্ট করব, কোথা থেকে ইনভেস্টমেন্ট তুলে নিব, কোথায় ব্যবসা ক্লোজ করে দিব, কোথায় পুনরায় ইনভেস্ট করব, এই আইডিয়াগুলো এই ডিসিশনগুলো আমরা এর মাধ্যমে নিই। সো এটাকে এই জন্য বলতেছি গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স। দেখেন আমরা বলতেছি আমাদের যত SBU আছে এই SBUগুলোকে 4 ভাগে ভাগ করা যায়, নেমলি স্টার, কোয়েশ্চেন মার্ক, ক্যাশ কাউ অ্যান্ড ডগ, এই 4 প্রকার হয়। এটা বোঝার জন্য আমাদের একটু পাশেরটা বোঝা দরকার। আমরা দেখেন পাশে লিখতেছি মার্কেট গ্রোথ রেট অ্যান্ড রিলেটিভ মার্কেট শেয়ার। সো গ্রোথ রেট আর মার্কেট শেয়ারটা একটু বুঝে নিই, তাহলে এটা বুঝতে খুবই ইজি হবে। মার্কেট গ্রোথ রেট বলতে আমরা মিন করতেছি আমরা যে ইন্ডাস্ট্রিতে বা যে মার্কেটে এই ব্যবসাটা করতেছি এই মার্কেটটা বাড়তেছে নাকি কমতেছে, মানে এই মার্কেটের গ্রোথ কি হায়ার নাকি লোয়ার। সে ফর এক্সাম্পল মনে করেন আমরা ব্যবসা করতেছি, সে ফর এক্সাম্পল কসমেটিক্সে আমরা ব্যবসা করতেছি, কসমেটিক্স ব্যবসা দিনে দিনে বাড়তেছে নাকি কমতেছে, তার মানে মার্কেট গ্রোথ রেট হায়ার, রাইট, বাড়তেছে, লোয়ার না, হায়ার দিকে যাচ্ছে। রিলেটিভ মার্কেট শেয়ার বলতেছি মনে করেন কসমেটিক্সে আমাদের কোম্পানি হচ্ছে XY গ্রুপ। সো XY গ্রুপের টোটাল মার্কেট শেয়ার কতটুকু আছে, মনে করেন কসমেটিক্সের টোটাল কাস্টমার হচ্ছে আমাদের 100 জন, এর ভিতরে হচ্ছে 30% আমাদের, তার মানে রিলেটিভ মার্কেট শেয়ার আমাদের হচ্ছে মাত্র 30%। আমরা এইটা মিন করতেছি, এটাকে বলে রিলেটিভ মার্কেট শেয়ার। যদি এটা 10% হয় তাহলে আমাদের বাজার খুবই কম না, যদি এটা 50% হয় তাহলে অনেক বেশি না। এই যে টোটাল মার্কেটের আমাদের কতটুকু, এটাকে বলে রিলেটিভ মার্কেট শেয়ার। সো একটা আইডিয়া হচ্ছে মার্কেট গ্রোথ রেট, অর্থাৎ ওই মার্কেটটা বাড়তেছে নাকি কমতেছে। আরেকটা আইডিয়া হচ্ছে যে আমাদের মার্কেট শেয়ার কীরকম, রিলেটিভ মার্কেট শেয়ার, অর্থাৎ টোটাল মার্কেটে আমাদের শেয়ার কতটুকু। সো এখন একটু আমরা সেগমেন্টগুলো দেখি। নাম্বার 1 স্টার, আমাদের যে SBUগুলার মার্কেট গ্রোথ রেট হাই এবং আমাদের মার্কেট রিলেটিভ মার্কেট শেয়ারও হাই, এই SBUগুলোকে স্টার বলে। আবারও বলি,
আমাদের অনেকগুলো এসবিইউ আছে কোম্পানির, এই কোম্পানির যে এসবিইউগুলার অর্থাৎ যে ইন্ডাস্ট্রি বা যে ডিভিশনগুলার মার্কেট গ্রোথ রেট হাই, অর্থাৎ যে মার্কেট আমাদের ব্যবসায় মার্কেটটা বাড়তেছে এবং টোটাল মার্কেট শেয়ারে আমাদের মার্কেট শেয়ার হাই, সর্বোচ্চ বা সর্বোচ্চর কাছাকাছি হাই পর্যায়ে আছে, এই গ্রুপকে বলা হয় বা এই এসবিইউগুলোকে বলা হচ্ছে স্টার। সো আমরা যখন বলি আমাদের এই এসবিইউটি স্টার, মানে এই ব্যবসাটা কন্টিনিউ করতে হবে, এখানে আমাদের গ্রোথ রেটও ভালো, আমাদের পার্সেন্টেজও ভালো, মার্কেট শেয়ারও ভালো, মানে এটা আমাদের স্টার ডিভিশন। নাম্বার 2 কোয়েশ্চেন মার্ক। এই এসবিইউতে আমাদের মার্কেট গ্রোথ রেট এটার ভালো, কিন্তু আমাদের রিলেটিভ মার্কেট শেয়ার লো, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে কসমেটিক্সের মনে করেন আমাদের মার্কেট, এই কসমেটিক্সের মার্কেট গ্রোথ রেট ভালো হাইয়ের দিকে, বাট আমাদের মাত্র 10%। তাহলে এটা নিয়ে একটু চিন্তা করতে হবে, এটা আমরা আসলে কী করব। এটা যদি আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা মার্কেট শেয়ার বাড়াইতে পারবো খুব দ্রুত, তাহলে আমরা এটা কন্টিনিউ করব। আর যদি দেখা যায় যে মার্কেটটা খুব কনস্ট্যান্ট বা স্ট্যাটিক, এটা কোনোভাবে হেরফের হচ্ছে না, ওই যারা ব্যবসা করতেছে তারাই, নতুন কেউ এন্ট্রিতে পারতেছে না, তখন আমরা এখান থেকে ইনভেস্টমেন্ট তুলে নেব, নতুন ব্যবসায় যাব। সেই জন্য এটাকে বলা হয় কোয়েশ্চেন মার্ক। যদিও মার্কেট গ্রোথ রেট হাই, বাট আমাদের মার্কেট শেয়ার লো। সো আমাদের জন্য এটা চিন্তার বিষয়, এটা কী করব। যদি এটা মার্কেট বাড়ানো যায় তাহলে এই ব্যবসা করব, আদারওয়াইজ এই ব্যবসা করব না, বাদ দিব, ইনভেস্টমেন্ট তুলে নেব। নাম্বার 3, মার্কেট গ্রোথ রেট লো কিন্তু মার্কেট শেয়ার আমাদের সবচেয়ে বেশি, এটাকে বলে ক্যাশ কাউ। এটা একেবারেই খরচ নাই, আপনি শুধু টাকা পান, এই জন্য এটা নেওয়া হচ্ছে ক্যাশ কাউ। অর্থাৎ ওই যে গাভী দুধ দেয় না, এই টাইপের আর কি, এই কাউটা শুধু আপনাকে ক্যাশ দেয়। অর্থাৎ এমন একটা বিজনেস, এমন একটা মার্কেট আপনি বিজনেস করতেছেন যে মার্কেট আর গ্রো করতেছে না, ইটস ট্রু, বাট এই মার্কেটের হায়েস্ট শেয়ার হচ্ছে আপনার, যা বিক্রি হয় সব আপনারই বিক্রি হয়, এখানে কোনো প্রমোশন করতে হয় না, কোনো খরচ হয় না, শুধুমাত্র টাকাই নেন আপনি, কারণ মার্কেটটা একটা স্ট্যাটিক পর্যায়ে আছে এবং আপনি সর্বোচ্চ সেলার। সো যারা কাস্টমার আছে সবাই আপনার কাছ থেকেই কেনে ম্যাক্সিমাম, এই জন্য এটাকে বলা হয় ক্যাশ কাউ। এই আইডিয়াটা হচ্ছে যতদিন আমাদের এটা থাকবে ততদিন আমরা যত দূর সম্ভব এখান থেকে প্রফিট অর্জন নিশ্চিত করব। এখানে আমি আর এক্সট্রা খরচে যাব না, কারণ এই মার্কেটটা আমি দেখতেছি গ্রোথ নাই, সো মার্কেটটা দ্রুতই ধসে পড়বে। যেমন মনে করেন বাংলাদেশে পিসি মার্কেট, ডেস্কটপ, সো এখন ডেস্কটপ পার্সোনাল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব কম বিক্রি হচ্ছে, পার্সোনাল ইউজের জন্য মানুষ ডেস্কটপ খুব কম কেনে, রেদার অফিসিয়াল ইউজে কেনে, পার্সোনালে সাধারণত এখন সবাই ল্যাপটপ কিনতেছে। সো আমরা যদি এভাবে ধরে নিই যে ডেস্কটপ মার্কেট লো করতেছে, মার্কেট গ্রোথ নাই, বাট এখানে যতগুলো ডেস্কটপ বিক্রি হচ্ছে সিংহভাগই হচ্ছে আমারটা বিক্রি হচ্ছে, তাহলে আমরা এখানে ট্রাই করব যে এখানে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করা। এখানে আমি নতুন করে আর ইনভেস্টমেন্টে যাব না, রেদার যতদিন এই মার্কেটটা থাকে ততদিন আমি বিক্রি করে যাব। এটিকে বলা হচ্ছে ক্যাশ কাউ, যেখান থেকে আমি শুধু প্রফিট অর্জন নিশ্চিত করতে চাই। অ্যান্ড ফাইনাল হচ্ছে ডগ। ডগ মানুষ কী করে সাধারণত? ডগ পাইলে সামনে বলেন তো, বা বাসায় বা আপনার সামনে পড়লে গেটে থাকলে কি করেন? তাড়াই দিতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আমরা এখানে এটাই বলতেছি, মার্কেট গ্রোথ রেট লো, আমাদের মার্কেট শেয়ারও লো, তাহলে এখানে থাকার দরকার আছে আমাদের। সো এটা তাড়াই দিতে হবে, এখানে থাকা যাবে না। যতদূর সম্ভব এখান থেকে আমরা ইনভেস্টমেন্ট তুলে নিব, অন্য কোথাও ডাইভার্সিফাইড করবো ইনভেস্টমেন্ট। সো এটি হচ্ছে আমাদের 4টা এসবিইউ এর, মানে 4টা গ্রোথের ম্যাট্রিক্সের পয়েন্ট, যার পর ভিত্তি করে আমরা এসবিইউগুলো সিদ্ধান্ত নিই কোনটায় ব্যবসা করব, কোথায় ইনভেস্টমেন্ট করব, কোথায় করব না। সো আপনি একটু নিজে নিজে চিন্তা করেন তো, কী বললাম বুঝতে পেরেছেন কি না? স্টারের কি কন্ডিশন, দেন কোয়েশ্চেন মার্ক, দেন ক্যাশ কাউ, দেন ডগ। সো আপনি যদি এই দুই পাশ বুঝতে পারেন এখানে এইগুলা, তাহলে বোঝাটা খুব ইজি যে আমি আসলে কী বলতে চাচ্ছি। সো স্টারে আপনাকে কী করতে হবে, কোয়েশ্চেন মার্কে কী কাজ, ক্যাশ কাউতে কী কাজ, ডগে কী কাজ, বা রিয়েলিটিটা কী, এটা ক্লিয়ার? এটা বুঝতে পারলে পরেটা আরও ইজি। এই জন্য আমি এখানে আরেকটু সময় দিচ্ছি, আরও 1 মিনিট একটু ভাবেন যে আইডিয়াটা বুঝতে পারছেন কিনা। বিশেষ করে পাশে যে লেখা আছে এই লেখাগুলো দেখলেই হবে আর কি, বোঝাটা একদম ইজি। স্টার, কোয়েশ্চেন মার্ক, ক্যাশ কাউ এবং ডগ। সো স্টার আমাদের দুইটাই হাই, কোয়েশ্চেন মার্কে আমাদের বাজার কম কিন্তু মার্কেট হাই, সো এখানে আমরা যদি কাস্টমার বাড়াইতে পারি তাহলে এটা ব্যবসা করব। ক্যাশ কাউ আমাদের জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল, এখানে মার্কেট লো কিন্তু হাইয়েস্ট সেল হচ্ছে আমাদের, হাইয়েস্ট কাস্টমার হচ্ছে আমাদের। আর ডগ হচ্ছে এটা তাড়াই দিতে হবে যে কোনো মূল্যে, মার্কেট গ্রোথও নাই আবার আমাদের কাস্টমারও নাই, এখানে থাকার কোনো প্রয়োজন নাই। সো হ্যাঁ, দুইটাই লো। এর উপর ভিত্তি করেই আমরা আরেকটা ইস্যু আসছে, প্রোডাক্ট মার্কেট এক্সপানশন গ্রিড। সেম আইডিয়া, মানে গ্রাফটা একই রকম। প্রোডাক্ট আর মার্কেট এক্সপানশন গ্রিড, আমরা বলি না আমাদের ব্যবসা বাড়াইতে হবে, প্রত্যেকটা কোম্পানি তার ব্যবসা বাড়াইতেছে, যে কেউ, ইভেন আপনি যদি ছোটোখাটো একটা ব্যবসা দাঁড় করেন তবুও আপনি চাইবেন ব্যবসা বাড়াইতে হবে। সো ব্যবসা আসলে কীভাবে বাড়ানো যায়? ব্যবসা বাড়ানোর অনেক 4টা ওয়ে আছে। যে কোনো একটা ব্যবসা আমরা বলতেছি প্রোডাক্ট আর মার্কেট এক্সপানশন গ্রিড। সো আপনার ব্যবসা বাড়ানোর উপায় হচ্ছে 4টা।
এই চারটাকে আমরা এভাবে বলতেছি। সো এটা দেখার আগে আমরা পাশের লেখাগুলো একটু দেখিনি। আমরা এই কলামটাকে বলতেছি এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট, যে পণ্য আপনার আছে এই মুহূর্তে সেই পণ্য নিয়েই ব্যবসা। এটা হচ্ছে নিউ প্রোডাক্ট, নতুন পণ্য নিয়ে এসে ব্যবসা করতে চান। এটা হচ্ছে এক্সিস্টিং মার্কেট, বর্তমানে যে মার্কেটে আপনি আছেন এই মার্কেটে আপনি থাকতে চান। এটা হচ্ছে নিউ মার্কেট, নতুন মার্কেটে ঢুকতে চান। এর উপর ভিত্তি করে টোটাল ব্যবসা বাড়ানোকে 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 মার্কেট পেনেট্রেশন। আইডিয়াটা এরকম, আমার বর্তমান যে পণ্য আছে, বর্তমান যে মার্কেট আছে, এখানেই আমি পেনেট্রেট করতে চাই, আস্তে আস্তে কাস্টমার ক্যাপচার করতে চাই। এটিকে বলে মার্কেট পেনেট্রেশন স্ট্র্যাটেজি। অর্থাৎ আমার পণ্য আছে যা বর্তমান, তাই মার্কেটে আমি যেখানে আছি এখানেই, এটাকে বলে মার্কেট পেনেট্রেশন স্ট্র্যাটেজি। নাম্বার 2 প্রোডাক্ট ডেভেলপমেন্ট। দেখেন মার্কেট বর্তমানে যে মার্কেটে আমি ব্যবসা করতেছি সেটাই, কিন্তু আমি বাজারে নিয়ে আসছি নতুন পণ্য, এটাকে বলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ নতুন পণ্য বাজারে নিয়ে আসছে, বাজার সেম, বাজার আমি চেঞ্জ করি নাই। বাজার বলতে কাস্টমার, যাদের কাছে আমি বিক্রি করতেছিলাম তারাই আমার কাস্টমার, বাট আমি নতুন পণ্য নিয়ে আসছি, এটাকে বলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। নাম্বার 3 মার্কেট ডেভেলপমেন্ট। দেখেন প্রোডাক্ট সেম কিন্তু নতুন বাজার, নিউ মার্কেট। সো আমরা বলতেছি আমাদের যে আগের প্রোডাক্ট ছিল সেম প্রোডাক্ট বাট নতুন মার্কেটে। সে ফর এক্সাম্পল আপনি এতদিন গুলশান 2 চত্বর পিঠা বিক্রি করতেন, যে পিঠা আপনি এখানে বিক্রি করতেন সেম পিঠা এখন আপনি কাকলি বাস স্ট্যান্ডে বিক্রি করবেন। তাহলে দেখেন মার্কেটটা নতুন কিন্তু প্রোডাক্টটা সেম, এটাকে আমরা বলি মার্কেট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ বাজার ডেভেলপ করছেন আপনি, নতুন একটা বাজারে এন্ট্রি নিচ্ছেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দুইটাই নিউ, এটাকে বলে ডাইভার্সিফিকেশন। নতুন মার্কেট, নতুন পণ্য, এটাকে বলে ডাইভার্সিফিকেশন। সো ফিগারটা একটু খেয়াল করেন, আমরা পাশে কি লেখা আছে, ভিতরে কি লেখা আছে, দুটার কম্বিনেশন আইডিয়াটা বুঝতে পারছি কিনা। এটাকে বলে প্রোডাক্ট আর মার্কেট এক্সপানশন গ্রিড। অ্যাজ ইউজুয়ালি প্র্যাকটিক্যালি মানুষ যখন যে কোনো কোম্পানি বা আমরা যখন ব্যবসা বাড়াইতে চাই, এইগুলোর বাইরে কোনো ওয়ে নাই। হয় আপনি কারেন্ট মার্কেটে থাকবেন কারেন্ট পণ্য নিয়ে, অথবা নতুন মার্কেটে যাবেন কারেন্ট পণ্য নিয়ে, অথবা নতুন পণ্য নিয়ে আসবেন এই মার্কেটে, অথবা নতুন পণ্য যাবেন নতুন বাজার নিয়ে। এর বাইরে আর কোনো ওয়ে নাই, এবং অ্যাজ ইউজুয়ালি আপনি সেটাই করেন। সো এটাকে বলে এক্সপানশন। মার্কেট পেনেট্রেশন অর্থাৎ আস্তে আস্তে স্থান দখল করা, পেনেট্রেট করা। আমি এখানে ব্যবসা করতে দিলাম, এখানেই করব, আস্তে আস্তে ক্যাপচার করব, মানে কাস্টমার দখল করব আর কি। এটা না বোঝার তেমন কিছু আছে? হোপফুলি আপনারা একটু বাসায় দেখবেন, আজকে আমি আপলোড করে দিব, না বুঝতে পারলে আগামী দিন আবার একটু কথা বলবো। দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান মার্কেটিং মিক্স। এটা আপাতত দেখার দরকার নেই, আমরা পরের ইয়েটা শুরু করি। মার্কেটিং মিক্সে আমরা যেতে চাচ্ছি। বিফোর দ্যাট মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা বলে মিন করতেছি যে একটা লজিক যার উপর ভিত্তি করে আমরা মার্কেটিং মিক্স ডিজাইন করি। সো আমরা মার্কেটিং মিক্সটা একটু গুরুত্ব দিয়ে দেখতে চাই। মার্কেটিং মিক্স মূলত এই কোর্সটাই সাজানো হয়েছে মার্কেটিং মিক্স নিয়ে, এবং আপনাদের হোপফুলি পরীক্ষাতে মার্কেটিং মিক্স নিয়ে কোয়েশ্চেন থাকবে। এগুলোর ডিটেলস আমরা পড়বো হচ্ছে আপনাদের মিড টার্ম পরীক্ষা যেতে হবে না, মিড টার্মের পরবর্তী যে টাইম শিডিউল, সেই টাইম শিডিউল আমরা এগুলো ডিটেলস পড়বো। আমরা এখানে যেটা বলতেছি মার্কেটিং মিক্স মানে 4টা পির সমষ্টি, যার ফলশ্রুতিতে আমরা মার্কেটিং যে প্রসেসটা, এই প্রসেসটা কন্টিনিউ করি। এই 4টা পি হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। এটা নিয়ে আমরা প্রথম দিন একটু কথা বলেছিলাম। প্রোডাক্ট বলতে আমরা বোঝাচ্ছিলাম এমন যে কোনো কিছু যা আপনাকে কোনো একটা বেনিফিট দেয়, এমন যে কোনো কিছু যা আপনাকে একটা বেনিফিট দেয়। সো আমরা বলতেছিলাম প্রোডাক্ট বলতে আমরা শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্টই বুঝি না, এর পাশাপাশি আমরা সার্ভিস, এক্সপিরিয়েন্স, প্লেস আর অনেক বিষয় আছে, বাট কমনলি আমরা 2টা বিষয় বুঝি। একটা হচ্ছে ফিজিক্যাল গুডস, যেমন পেন, পেন্সিল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো, আর একটা হচ্ছে সার্ভিস। যেমন আপনি ডক্টরের কাছে যান, লয়ারের কাছে যান, আপনি ইয়েতে আসছেন, শিক্ষা প্রতিষ্ঠানে আসছে, আপনার ছেলে মেয়েকে পড়াইতে দিচ্ছেন, এই সবই হচ্ছে সার্ভিস। সো প্রোডাক্ট বলতে আসলে 2টাকেই মিন করে, একটা হচ্ছে ফিজিক্যাল গুডস, এটাও প্রোডাক্ট, সার্ভিসও প্রোডাক্ট, ঠিক আছে। নাম্বার 2 প্রাইস। প্রাইস বলতে আমরা বলতেছিলাম এই পণ্য বা সেবা পেতে হলে আপনাকে একটা পেমেন্ট করতে হয়, যেটাকে আমরা মানিটারি ভ্যালু বলি, আমাদের দেশে যেটাকে বলে বিডিটি, বাংলাদেশ টাকা, রাইট। সো এটাকে আমরা প্রাইস বলি। বাংলা হচ্ছে মূল্য। আপনি একটা পণ্য কিনলে দেখবেন গায়ে লেখা আছে এমআরপি, এমআরপি লেখা থাকে না? এমআরপির ফুল মিনিং কি স্যার ফখরুল সাহেব? এমআরপি ফুল মিনিং কি? 3টা লেটার না? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, বাংলায় বলে সর্বোচ্চ খুচরা মূল্য। সো এই মূল্য অনেকভাবেই হয়, আমরা মেথোডোলজিগুলো পড়বো। আমরা কমনলি যেটা বুঝি মূল্যগুলো সাধারণত হয় কোনো একটা প্রোডাক্টের কস্ট, এর সাথে একটা প্রফিট যোগ করে তারপর মূল্য করে। যে আমাদের একটা পেন তৈরি করতে খরচ হয়েছে 8 টাকা, আমরা 2 টাকা প্রফিট করবো, 10 টাকায় বিক্রি করবো। সো এই 10 টাকা হচ্ছে প্রাইস। এর বাইরে অন্যান্য প্রাইসিংও আছে, যেমন বাজারে যদি এই পেনটা সবাই 20 টাকায় বিক্রি করে, আপনি যদি 10 টাকায় বিক্রি করতে চান, হোপফুলি আপনার পেন বিক্রি হবে না,
নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সবাই 20 টাকায় দিচ্ছে, আপনি 10 টাকায় কীভাবে পারেন? যদিও এই 10 টাকার মধ্যে আপনার লাভও আছে, তবুও বিক্রি হবে না। মানে সবসময় ব্যাপারটা এমন না যে কম দাম হইলে মানে বেশি বিক্রি হয়, না, ব্যাপারটা সবসময় এমন না। সো এই জন্য ওইটাকে বলে কম্পিটিশন বেসড প্রাইসিং। সো সবাই 20 টাকায় বিক্রি করতেছে, আপনি 17 টাকায় করেন, 18 টাকায় করেন, কিন্তু 10 টাকায় আপনি বিক্রি করতে পারবেন না। এটাকে বলে কম্পিটিশন বেসড প্রাইসিং, অর্থাৎ আপনার প্রতিযোগী যারা আছে তাদের উপর ভিত্তি করে প্রাইসিং করতে হয়। এর বাইরে আরও কিছু ইস্যু আছে, যেমন ভ্যালু বেসড প্রাইসিং আছে। ভ্যালু বেসড বলতে কিছু পণ্য আছে মানুষ আসলে দামের জন্য কেনে না, ইউজের জন্য কেনে না, দেখানোর জন্য কেনে। যেন আমরা বলতেছিলাম মানে গতদিন রোলেক্স ঘড়ি, মানুষ সময় দেখার জন্য আসলে রোলেক্স পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে যে তার ঘড়ি আছে বা রোলেক্স পড়ছে। ল্যাম্বরগিনি কার মানুষ ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করে না, ল্যাম্বরগিনি কার তার আছে এটা দেখানোর জন্য রাস্তায় নামায়। সো এইগুলো বলে ভ্যালু বেসড প্রাইসিং। এখানে প্রাইস কোনো ইস্যু না, এখানে ইস্যুটা হচ্ছে স্ট্যাটাস। যখন আমরা বলতেছিলাম মনে হয় যে আইফোনের যে সিইও সে বলতেছিল তার একটা আইফোন তৈরি করতে খরচ হয় $10, অনলি $10, বাট বিক্রি কত ডলারের, কেন? কারণ স্ট্যাটাসের ইস্যু। এটাকে বলে ভ্যালু বেসড প্রাইসিং। আপনারা যখন আমাদের এজে ছিলেন তখন মনে হয় দেখছিলেন, বা যখন গ্রাজুয়েশন শেষ করে আসছে, আইফোন যখন নতুন মানুষ কিনতো পকেটে এরকম রাখতো না, 3টে ক্যামেরা, পকেট যদি বড় হয়ে যায় নিজে রুমাল গুঁজে দিত, তারপরে ফোনটা রাখতো, একটা ব্যাপার আছে আর কি। সো এইগুলোকে বলে ভ্যালু বেসড প্রাইসিং। আমরা আরও ডিটেলসে এই চ্যাপ্টারটা যখন পড়বো তখন আরও ডিটেলস কথা বলবো এগুলো নিয়ে। নাম্বার 3 হচ্ছে প্লেস। প্লেস বলতে আমরা মিন করি একটা পণ্য আসলে তৈরি হয় কাস্টমার মানে ম্যানুফ্যাকচারার তৈরি করে, এই ম্যানুফ্যাকচার তৈরি করার পর অনেক হাত বদলায় কাস্টমারের কাছে আসে, ম্যানুফ্যাকচার টু কাস্টমার। সো এই যে যাদের মাধ্যমে আসে এই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে প্লেস, বা স্থানগত উপযোগ সৃষ্টি করে। ওনার পেনটা তৈরি হয়েছে সাপোজ কোথায়, ময়মনসিংহে ভালুকাতে, আমরা এখানে বনানী সুপার মার্কেট থেকে কিনবো, তাহলে ভিতরে অনেকেই আছে না, এখানে ডিলার আছে, এজেন্ট আছে, হোলসেলার আছে, রিটেলার আছে, দেন আমি কিনছি। এই যে আইডিয়াটা এটাকে বলে প্লেস বা ডিস্ট্রিবিউশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রমোশন। প্রমোশন মিনস আপনি একটা পণ্য তৈরি করছেন, এটা জানাইতে হবে। সহজ কথা হচ্ছে এটা জানাইতে হবে, জানানোর জন্য প্রমোশন। এরপরে আরও অনেক আইডিয়া আছে, যে বেশি বিক্রি হওয়ার জন্য প্রমোশন, ইউজ দেখানোর জন্য প্রমোশন। আপনি দেখবেন অনেক টাইপের বিজ্ঞাপন আপনি দেখেন, কোনোটা আছে আপনাকে মনে করাই দেয় যে সামনে শীত আসতেছে, মেরিল বিউটি কিনতে হবে আপনাকে। কোনোটা আছে আপনাকে দেখাই দেয় পণ্যটা কীভাবে ইউজ করতে হবে বিজ্ঞাপনের মধ্যেই, যে প্রথমে এটা করেন, তারপরে এটা করেন, তারপরে এটা করেন। কিছু পণ্য আছে দেখবেন ওর গায়ে লেখা থাকে কীভাবে এটা ইউজ করবেন, যদি টেকনিক্যাল আইটেম বা অন্যান্য আইটেম হয়, ইউজার ম্যানুয়াল সহ, ওটাও এক ধরনের অ্যাডভার্টাইজিং। এর বাইরে কিছু পণ্য আছে যে আপনাকে ওই যে বলে না লালায়িত করে, বা আপনাকে বাধ্য করে, মোটিভেট করে ওটা নেওয়ার জন্য, এমন একটা বিজ্ঞাপন তৈরি করা হয়। বিশেষ করে বাচ্চাদের পণ্যগুলো দেখবেন এই টাইপের। পণ্যটা হয়তো খাইতে বেশি মজার না, বাট অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে সাজানো বাচ্চারা ওটা কেনার জন্য পাগল হয়ে গেছে, ওটাই লাগবে। সো অনেক সময় অ্যাডভার্টাইজিংয়ের অনেক রকম অবজেক্টিভ থাকে, এগুলো নিয়ে আমরা কথা বলবো যখন আমরা প্রমোশন চ্যাপ্টারটা পড়বো। ব্যাপারটা এরকম 4P ইন মার্কেটিং মিক্স। আমরা বলতেছি প্রোডাক্টের মধ্যে অনেক সাব পয়েন্ট আছে। কোয়ালিটি, প্রোডাক্টের ভ্যারাইটি, কোয়ালিটি, ডিজাইন, ফিচার, ব্র্যান্ড নেম, প্যাকেজিং, সার্ভিসেস। প্রাইসের মধ্যে আছে লিস্ট প্রাইস, ডিসকাউন্ট, অ্যালাউন্স, পেমেন্ট পিরিয়ড, ক্রেডিট টার্মস। এগুলো কম বেশি আপনার পরিচিত, অথবা আমরা ডিটেলস কত পরে বলবো। অ্যালাউন্স, ডিসকাউন্ট এগুলো আপনারা বোঝেন, এই যে হাঁটলেই দেখবেন বাটাতে লেখা আছে 50% অফ, ডিসকাউন্ট প্রাইস চলতেছে। অ্যালাউন্স সাধারণত রিটেলারদের জন্য বা মিডলম্যানদের জন্য হয়। যেমন আমরা বলতেছিলাম, যদি আপনি একটা দোকানে যান, চায়ের দোকানে চা খাইতে খাইতে বলেন ভাই একটা বিস্কুট দেন তো 5 টাকার, আপনার কী মনে হয় কোন বিস্কুটটা আপনাকে দিবে? যেটা আপনি খাবেন এটা আপনি চাননি, আপনি শুধু বলছেন যে একটা বিস্কুট দিন, আপনি কোনো ব্র্যান্ড নেম বলেননি, তাহলে কোনটা দিবে? দোকানদার কী করবে? যেটাতে তার ডিসকাউন্ট বেশি, মানে ডিসকাউন্ট যেটাতে কমিশন বেশি সেটাই তো দিবে হিসেব অনুযায়ী, খুব সিম্পল। সেটাকে বলে অ্যালাউন্স। However, then as a channel place by distribution and under channels, coverage, location, inventory, transportation, logistics, and finally promotion as advertising, personal selling, self promotion, public relations. আইডিয়াগুলো বা ওয়ার্ডগুলো আপনার পরিচিত কম বেশি, আমরা হোপফুলি ডিটেলস কথা বলবো এগুলো নিয়ে। দেন 4P = 4C। আমরা বলতেছি 4P, মার্কেটিংয়ে 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এটা হচ্ছে মার্কেটারের জন্য। মার্কেটার আসলে 4P হিসেবে চিন্তা করে। 4P আমাদের 4P ডিজাইন করতে হয় অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ বিজনেসম্যান আমরা 4P ডিজাইন করি। কাস্টমারদের জন্য সেটা 4C। সো আমরা যেটাকে প্রোডাক্ট বলতেছি অ্যাজ এ মার্কেটার, কাস্টমার সেটাকে তাদের সমস্যার সমাধান মনে করতেছে। সো 4P, P = কাস্টমার সলিউশন। লিখতে হবে না, ERP-তে আজকেই দিয়ে দিব আমি স্লাইড, এবং আপনার বই থেকে এগুলো নেওয়া, যে বইটা আমি দিয়ে দিয়েছি অলরেডি। সো অ্যাজ এ মার্কেটার আমরা বলি প্রোডাক্ট, কাস্টমারদের কাছে এটা তাদের কোনো একটা সমস্যার সমাধান, কাস্টমার সলিউশন। আপনারা জানেন হয়তো কোনো একটা নতুন পণ্য আসলে বাজারে কীভাবে আসে,
নতুন পণ্য আসলে আসে মানুষের কোনো একটা সমস্যার সমাধান করার জন্য। আপনি যদি ব্যবসা করতে চান, নতুন ব্যবসা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি ইউনিক ব্যবসা করতে চান আপনাকে খুঁজে বের করতে হবে আপনার রিয়েলিটিতে মানুষ কী কী সমস্যা ফেস করে, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, এর উপর ভিত্তি করে কোনো একটা ব্যবসা দাঁড় করার। খুবই সিম্পল, খুব প্রফিটেবল বিজনেস হবে। সে ফর এক্সাম্পল আপনি ইদানিংকালে ঢাকাতে দেখতে পাবেন ডে কেয়ার সেন্টার আসতেছে, ডে কেয়ার সেন্টার। আগে যখন ফ্যামিলিগুলো বাবা মানে দাদা দাদি নানা নানির সাথে থাকতো তখন এই আইডিয়া আসে নাই ডে কেয়ার সেন্টার লাগবে। এখন যখন ফ্যামিলিগুলো সেগ্রিগেট হয়ে গেছে, সেপারেটেড হয়ে গেছে, সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে, বাপ মা দুজনে চাকরি করে, বাচ্চা কে দেখবে? কাজের মানুষ তো আর পাওয়া যায় না। আগে অ্যাভেলেবেল কাজের মানুষ পাওয়া যেত, এখন সেটাও পাওয়া যায় না। এবং কাজের মানুষের পাশে আপনি নির্ভরও করতে পারেন না যে ওদের কাছে রেখে আপনি আসবেন। ও তো নিজস্বভাবে করতেছে, ওরা নিজস্ব করতেছে, এটাও আইডিয়া ভালো। বাট থার্ড পার্টি এখন ডে কেয়ার সেন্টার করতেছে। আপনি সকালে অফিসে যাওয়ার সময় বাচ্চা রেখে যাবেন, আসার সময় বাচ্চা নিয়ে বাসায় চলে আসবেন। নিজস্ব কোম্পানিও করে এগুলো, অনেক সময় কোম্পানিগুলো। সো আমরা বলতেছি প্রোডাক্ট মানেই কাস্টমারদের একটা সমস্যার সমাধান, সেটা আন্ডারে সার্ভিস প্রোডাক্ট যাই হোক না কেন। সো প্রোডাক্ট ইকুয়াল টু কাস্টমার সলিউশন। প্রাইস আপনার জন্য যেটা মূল্য, আপনি যেটাকে মূল্য বলেন, এমআরপি বলতেছেন, কাস্টমারের জন্য এটা কস্ট, কাস্টমারের ব্যয়, সো কাস্টমার কস্ট। প্লেস মানে ডিস্ট্রিবিউশন, আপনি যেটাকে ডিস্ট্রিবিউশন বলতেছেন যে আপনার পণ্য পৌঁছাইতে হবে কাস্টমারের কাছে, কাস্টমারের জন্য এটা কনভিনিয়েন্স, অর্থাৎ সুবিধাজনক স্থানে সে পাচ্ছে, এটাকে বলে কনভিনিয়েন্স। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রমোশন। আমরা যেটাকে প্রমোশন বলি, কাস্টমারের সেটাকে বলে তাদের সাথে কমিউনিকেশন করা হচ্ছে, তাদের জন্য এটা কমিউনিকেশন। সো দেখেন 4P = 4C, মানে প্রথম অক্ষর দেখেন সবগুলো সি দিয়ে, রাইট? সো এখানে আমরা বলছি 4P, এখানে বলতেছি 4C। এটা আপডেট আইডিয়া হচ্ছে 4P = 4A, একেবারে আপডেটেড যেটা বলে সেটা হচ্ছে 4P = 4A। এগুলো কেমন? এ প্রোডাক্ট হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি, সেই প্রোডাক্টটা আসলে প্রোডাক্ট হবে যেটা কাস্টমাররা অ্যাকসেপ্ট করবে। যদি অ্যাকসেপ্ট না করে সেটা আসলে প্রোডাক্ট না। আপনি বাজারে একটা পণ্য নিচ্ছেন বাট এটা বিক্রি হচ্ছে না, তার মানে এটা প্রোডাক্টই হয়নি, মানুষের কোনো সমস্যার সমাধান করতেছে না, কেউ অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে তো হইল না। সো প্রোডাক্টে অ্যাকসেপ্টেবিলিটি হইতে হবে। নাম্বার 2 প্রাইস। প্রাইস হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, এমন প্রাইস করছেন যে মার্কেটে আপনি এটা দিচ্ছেন এই মার্কেটে এদের অ্যাফোর্ডেবিলিটি নেই, এত টাকা দিয়ে এটা কিনবে না, তাহলে এটা প্রাইসিং হয়নি, সমস্যা। সো প্রাইসকে বলা হয় অ্যাফোর্ডেবিলিটি। নাম্বার 3 প্লেস। প্লেস হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ সারা জায়গায় প্রবেশ করতে পারতেছে। আপনি মনে করেন এমন জায়গায় শোরুম দিলেন বা ডিলার দিলেন যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, রেস্ট্রিক্টেড এরিয়া, তাহলে হবে? সো অ্যাক্সেসেবল হইতে হবে, অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। অ্যান্ড নাম্বার 4 প্রমোশন। প্রমোশন মানে হচ্ছে অ্যাওয়ারনেস। প্রমোশনের মাধ্যমে আমরা কাস্টমারদের অ্যাওয়ার করি, তাদেরকে সচেতন বা সতর্ক করি যে আপনার এই সমস্যার সমাধানের জন্য এটা চলে আসছে। এই যে মনে হয় অ্যাডভার্টাইজিং শুরু হয়ে গেছে যে শীতে ঠোঁট ফাটে, আপনার এই সমস্যার সমাধানের জন্য মেরিল পেট্রোলিয়াম জেলি। সো একটা সমস্যা দেখাই, দেন আপনার একটা সমাধানের কথা বলে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, অমুক ক্রিম চলে আসছে। দেখবেন প্রত্যেকটা বিজ্ঞাপনে আমরা একটা সমস্যা দেই, দেন একটা সমাধান দেয়। বসুন্ধরা এলপি গ্যাস, মা রান্না করতে যে অস্থির হয়ে যাচ্ছে, চুলায় মানে ধুমা অবস্থা খারাপ, মা অসুস্থ হয়ে পড়তেছে। সো এই সমস্যার সমাধানের জন্য বসুন্ধরা এলপি গ্যাস চলে আসছে। সো অ্যাডভার্টাইজিংগুলো খেয়াল করবেন, প্রথমে একটা সমস্যা দেয়, তারপর একটা সমাধানটা, তার প্রোডাক্টটা দেয়। সো এটা আমরা বলতেছি, তাদেরকে আমরা অ্যাওয়ার করি যে আপনার এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রোডাক্ট বা সার্ভিস। সো পলি এই দুইটা যে কোনো একটা এক্সামে পড়তে পারে, 4P = 4C অথবা 4P = 4A। সো বাসে যে একটু দেখবেন আমরা আসলে কি বোঝাচ্ছি এখানে। দেন শর্ট অ্যানালাইসিস, এগুলো আপনার পরিচিত, বাট একবার করে আমি একটু বলে নিই। শর্ট শব্দটা হচ্ছে শর্ট, SWOT, এটা মানে হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। আপনারা যে ব্যাকগ্রাউন্ডেই পড়ছেন মোটামুটি এই শব্দটা পড়েছেন কোথাও না কোথাও। আমরা সাধারণত বলি হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের শর্ট অ্যানালাইসিস করতে হয় বিকজ অফ তার সামনে ইনভেস্টমেন্ট কোথায় করবে না করবে, তার ক্যাপাবিলিটি কী, তার উইকনেস কী, এগুলো জানার জন্য। ব্যক্তিরও শর্ট অ্যানালাইসিস করা যায় যে আমার স্ট্রেংথ কোনগুলো, আমার দুর্বলতা কোনগুলো, আমার সামনে কী কী সুযোগ আছে, আমার থ্রেট পয়েন্ট কোনগুলো, এগুলো বের করার জন্য এটাকে বলে শর্ট অ্যানালাইসিস। এই দুইটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এগুলো ইন্টারনাল, আর অপরচুনিটি থ্রেট এগুলো আছে এক্সটার্নাল। স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটি এগুলো আপনার জন্য পজিটিভ, আপনার প্রতিষ্ঠানের জন্য পজিটিভ, উইকনেস অ্যান্ড থ্রেট আপনার জন্য নেগেটিভ। সো চারপাশে যেটা লেখা আছে এর উপর ভিত্তি করে একটু দেখেন। আমরা যদি ব্যক্তির কথা বলি, অ্যাজ এ ম্যান আপনার কিছু স্ট্রেংথ বা শক্তিমত্তা আছে, যেমন মনে করেন আপনি অনেক পরিশ্রমী, এগুলো আপনার স্ট্রেংথ। উইকনেস কি? আপনার উইকনেস আছে আপনি যদি একবার অসুস্থ হন তাহলে খুব দ্রুত সেরে ওঠেন, এটা আপনার উইকনেস, কুড বি। অপরচুনিটি কি? অপরচুনিটি আপনার সামনে কী কী সুযোগ অপেক্ষা করতেছে, এগুলো বাইরের পরিবেশ থেকে আসে, আপনার কাছ থেকে আসে না, এগুলোকে বলতেছি আমরা এক্সটার্নাল। থ্রেট কি? আপনার থ্রেট পয়েন্ট কি? আপনার মা অসুস্থ, বাসায় আর কেউ দেখার নেই, তাহলে আপনার মাকে দেখতে হবে, তারপর আপনার ক্যারিয়ার হ্যাম্পার হবে। সো আমরা মিন করতেছি এই পয়েন্টগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানেরও থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু স্ট্রেংথ পয়েন্ট আছে, কিছু উইকনেস পয়েন্ট আছে, তার সামনে কিছু অপরচুনিটি বা সুযোগ আসবে, একইভাবে তার কিছু থ্রেট পয়েন্ট আছে। এগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে একটা কোম্পানি
খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তাকে কি করতে হবে, এইখানে যাওয়া ঠিক হবে, এই ইনভেস্টমেন্টকে যাবে নাকি যাবে না, এগুলোর জন্য শর্ট অ্যানালাইসিস করা হয়। আপনারা যদি ম্যানেজারিয়াল টিমে থাকেন বা অ্যাজ এ ম্যানেজার করেন, তাহলে আপনাদের অন্যতম একটা প্রধান কাজ হচ্ছে শর্ট অ্যানালাইসিস করা। আপনারা বোঝেন তো না, প্রজেক্ট সাধারণত প্রজেক্ট বলে, এই প্রজেক্টটা শেষ করতে হবে, এই প্রজেক্ট বিভিন্ন কোম্পানিগুলোতে, প্রাইভেট কোম্পানিগুলোতে হয়। এই প্রজেক্টের অন্যতম প্রধান কাজ হচ্ছে এই প্রজেক্টের শর্ট অ্যানালাইসিস করে নিয়ে আসেন। অর্থাৎ এই প্রজেক্টের শর্ট অ্যানালাইসিস কি, এটা যদি আমরা করি আমাদের কী কী স্ট্রেংথ অর্জন হবে, কী কী উইকনেস এই প্রজেক্টের আছে, এখানে এই প্রজেক্টের মাধ্যমে কী অপরচুনিটি আমরা পাবো, কী কী থ্রেড পয়েন্ট আছে, এগুলো খুঁজে বের করে নিয়ে আসেন। সো আমরা অ্যাজ এ হোল আমরা বলতেছি প্রতিষ্ঠানের ব্যাপার। সো মার্কেটিংয়ের জন্য শর্ট অ্যানালাইসিস খুব জরুরি বিষয়। SWOT, শর্ট। Your practice for your home practice, explain marketing mix with example. খুব সিম্পল, আমরা বলতেছি মার্কেটিং মিক্স 4টা: প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। আপনি বাসায় গিয়ে এই এক সপ্তাহের মধ্যে ফ্রি টাইমে একদিন বসবেন, বসে প্রোডাক্ট বলতে আপনি কী বোঝেন এটা লিখবেন এক কথায়, যে প্রোডাক্ট মানে এরকম কিছু, সে ফর এক্সাম্পল পেন একটা প্রোডাক্ট। প্রাইস কি, প্রাইস মানে এরকম এরকম, কোনো কিছু কেনার সময় আমরা যেটা প্রসেদ করতে এটা প্রাইস, সে ফর এক্সাম্পল একটা রুটি কিনতে হলে 20 টাকা দিতে হয়, তাহলে 20 টাকা হচ্ছে প্রাইস। নাম্বার 3 প্লেস। প্লেস বলতে আমরা বুঝি যে কাস্টমার কাছে কীভাবে পণ্যটা পৌঁছাবে। তো এটা মনে করেন ফোন, সো এই ফোনটা তৈরি হয়েছে চায়নাতে, আমরা এটা কিনছি এখান থেকে। সো এই যে ডিস্ট্রিবিউশন মাধ্যমে আসছে, প্রথমে ম্যানুফ্যাকচারার, তারপরে ডিলার, তারপরে রিটেলার, তারপরে আমি কাস্টমার কিনছি। সো এটা নাম হচ্ছে প্লেস বা ডিস্ট্রিবিউশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রমোশন। প্রমোশন মানে হচ্ছে কাস্টমারদেরকে কোনো পণ্য সম্পর্কে জানানো বা তাদেরকে কেনার জন্য উদ্বুদ্ধ করা। সো সে ফর এক্সাম্পল আমরা টিভিতে একটা বিজ্ঞাপন দেখছি তারপর আমরা এটা কিনছি, সাপোজ। সো এটা হচ্ছে প্রমোশন। সেরকম 4টে আইডিয়া লিখবেন, 5-8টা এক্সাম্পল লিখবেন। এই আইডিয়া লেখার জন্য আপনি বইতে যাইতে পারেন, এই পিপিটি দেখতে পারেন, গুগলে যাইতে পারেন, এআইকে জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট নিজের মতো করে লিখবেন, দেখে দেখে হুবহু লিখবেন না, ঠিক আছে? নিজে বুঝে ওটা বাংলা ইংরেজি মিলায়ে সুন্দর করে লিখবেন, ভুল হোক বাট নিজে লেখেন, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই। হোপফুলি আমরা আগামী দিন নতুন কোনো চ্যাপ্টার শুরু করব, হোপফুলি শুরু করব মার্কেটিং এনভায়রনমেন্ট, লেকচার নাম্বার 4। সো আজকে আমরা এখানেই রাখছি, ক্যামেরাটা অফ করে দেন তো।